নমস্কার, আমি পিয়ালি। প্রেসক্রিপশনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের মানব দেহের বিভিন্ন অঙ্গের বিভিন্ন কাজ রয়েছে, বিভিন্ন অর্গ্যানস বিভিন্নভাবে আমাদের শরীরের যে গঠনমূলক ক্রিয়া প্রক্রিয়া তার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কিত, এবং তার মধ্যে একটি হলো নার্ভ অর্থাৎ স্নায়ু। ঠিক কীভাবে আমাদের শরীরকে বা শরীরের কোন কোন অংশকে কতটা পরিচালনা করে তাই নিয়েই আমাদের প্রেসক্রিপশনের আজকের আলোচনা। আর আমাদের সঙ্গে আজকের এই এপিসোডে রয়েছেন নিউরোলজিস্ট ডক্টর অংশু সেন। নমস্কার ডাক্তারবাবু, স্বাগত আপনাকে। নার্ভ, স্নায়ু, এই বিষয়টা নিয়ে মানুষের মনের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন আছে, অনেক দ্বন্দ্ব আছে, এবং যেটা হয় যে সাধারণ মানুষ অনেক কিছু কল্পনার ওপর ভিত্তি করে চলে, কিন্তু আসলে এই যে স্নায়ুগত সমস্যা সেটা আমাদের শরীরের কোন কোন অঙ্গ প্রত্যঙ্গে প্রভাব ফেলে? ঠিক, স্নায়ুরোগ বলতে আমরা নার্ভের অসুখকে বুঝতে পারি। এখন স্নায়ুতন্ত্রের মধ্যে ব্রেন, স্পাইনাল কর্ড, পেরিফেরাল নার্ভস, নিউরোমাস্কুলার জাংশন, মাসল সবই কিন্তু ইনক্লুডেড, অন্তর্ভুক্ত রয়েছে। এখন যদি কারো ব্রেনে সমস্যা থাকে তার একরকম উপসর্গ হবে, যদি কারো নার্ভের হয় তার একরকম উপসর্গ হবে, যদি স্পাইনাল কর্ডের হয় তার একরকম উপসর্গ হবে, যদি নিউরোমাস্কুলার জাংশনে হয় তার একরকম উপসর্গ হবে, আর যদি মাসলের হয় তার একরকম উপসর্গ হবে। সুতরাং ডিপেন্ড করছে কোন জায়গায় অসুখটা হয়েছে, এবং সেই পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করে আমাদের দেখতে হবে যে তার এক্স্যাক্ট অসুখটা কি, করণীয় কি, এবং তা কীভাবে তাকে অসুখটা থেকে আমরা নিরাময় করতে পারি। একেবারেই তাই। তো প্রথমেই আসি যেটা হচ্ছে মানুষের খুব জটিলতম, অথচ যেটা না হলে মানুষের চলবে না, সেটা হচ্ছে মাথা, ব্রেন। স্নায়ু কিভাবে প্রভাব ফেলতে পারে মস্তিষ্কের উপর? ঠিক, তো আমাদের ব্রেনে 4টি লোব রয়েছে: ফ্রন্টাল, টেম্পোরাল, প্যারাইটাল, অক্সিপিটাল। বিভিন্ন লোবের বিভিন্ন ফাংশন। কারো যখন আমরা বহির্বিভাগে বা আউটডোরে আমরা পেশেন্ট দেখি, তখন অনেকেই আসেন আমাদের কাছে যে ডাক্তারবাবু মাথা ব্যথা করছে। তো মাথা ব্যথার অনেক কারণ থাকলে, তো মাথা থাকলে মাথা ব্যথা হবে, আবার আমার এই বিষয়ে মাথা ব্যথা নেই মানে আমাদের সেই দায়িত্ব নেই, অনেক সেরকম কথাটা আমরা কথার কথা বলি। মাথা ব্যথার অনেক কারণ থাকতে পারে, যেমন মাইগ্রেন হতে পারে, ব্রেন টিউমার হতে পারে, ইনফেকশন হতে পারে, হেড ইনজুরি হতে পারে, তার বিভিন্ন কারণ থাকতে পারে। সুতরাং ব্রেনের যে একটা সমস্যা হলে তখন আমরা নড়ে চড়ে বসি, তখন আমাদের দেখতে হবে কী কী কারণ হতে পারে, এবং তার পূর্বাভাস কিছু পেলেই আমরা সঙ্গে সঙ্গে কিন্তু নিকটবর্তী হাসপাতালে আমরা চলে যাব। যেমন যার দেখতে অসুবিধা হচ্ছে, শুনতে অসুবিধা হচ্ছে, চলার অসুবিধা হচ্ছে, ঘন ঘন মাথা ব্যথা, তার সাথে বমি, বা কারো যদি কনভালশন বা খিঁচুনি হয়, তাহলে কিন্তু বুঝতে হবে যে ব্রেনের কোনো একটা অংশ কিন্তু অ্যাফেক্টেড হয়েছে। তো সেই ক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এবং এক্ষেত্রে আমি একটা কথা বলবো, যেটা আমরা সাধারণত করে থাকি, যে একটু মাথা ব্যথা করছে মানে কিছু তথাকথিত মেডিসিন আছে যেগুলো একদম যে কোনো মেডিসিন শপে গেলেই অ্যাভেলেবেল, সেগুলো এনে আমরা খেয়ে ফেলি, মানে সেভাবে আমরা ডাক্তারের কাছে যাই না বা জিনিসটাকে আমরা অ্যাভয়েড করি। তো সেক্ষেত্রে মানে কী কী সমস্যা তৈরি হতে পারে? এখন প্রথম যদি কারো মাথা ব্যথা হয়, তো মাথা ব্যথা তো আমাদের কম বেশি সকলের কোনো কারণে হতেই পারে। অত্যাধিক পরিশ্রম, টেনশন, হ্যাঁ, আমাদের যদি ঘাড়ে ব্যথা, স্পন্ডিলাইসিস, মাইগ্রেন, অনেক কারণে মাথা ব্যথা হতে পারে। কিন্তু যদি দেখা যায় যে মাথা ব্যথাটা ঘন ঘন হচ্ছে এবং ওষুধে সারছে না, এবং দেখা যাচ্ছে অন্যান্য উপসর্গ দেখা যাচ্ছে, যেমন চোখে দেখতে অসুবিধা, বমি পাওয়া, যেগুলো আমি বললাম, চলার অসুবিধা, বা কারো যদি কনভালশন হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু দেরি না করে সঙ্গে সঙ্গে আর ওষুধ নিজে সেবন না করে তখন কিন্তু স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত। একেবারেই তাই। যে ভুলটা আমরা সবসময় করে থাকি, যে কোনো সমস্যা হলেই আমরা মনে করি যে ওষুধের দোকানে গিয়ে এই ওষুধটা বলবো, খাবো, সেরে যাবে। একদিন সেরেছে মানে আপনার যে প্রতিদিন সারবে, এবং বারবার যখন আপনার সেই সমস্যাটা তৈরি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই একজন স্পেশালিস্টের সঙ্গে কিন্তু আলোচনা করার প্রয়োজন রয়েছে। নার্ভজনিত সমস্যা বলতে আরও একটা সমস্যা যেটা হয় একটা সার্টেন এজের পর, যেটা আমরা আমাদের বাড়িতে প্রায়শই বয়স্ক মানুষদের দেখে থাকি, হাত পা কাঁপছে, মানে চায়ের কাপটা যে ধরছে হাতটা কিন্তু কাঁপছে, এবং সেটা হয়তো বিরাট কিছু ট্রাবল দিচ্ছে না বলে তারা হয়তো বলছে না ডাক্তারের কাছে যাব না। তো এটা কেন হয় এবং এর থেকে কি কি হতে পারে? ঠিক, এখন অনেক সময় হাত কাঁপা মানে একটা আমাদের ধারণা রয়েছে যে হাত কাঁপছে মানে পার্কিনসন্স ডিজিজ হয়েছে। সব হাত কাঁপা মানে কিন্তু পার্কিনসন্স ডিজিজ না। হাত কাঁপার অনেক কারণ থাকতে পারে, যেন বংশগত কারণ বা জেনেটিক কারণ থাকতে পারে, তাকে বলা হয় এসেনশিয়াল ট্রেমার। সেটা অনেক সময়
আর্লি এজেও দেখতে পাওয়া যায় এবং জীবনের পরবর্তী ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। সুতরাং এটার চিকিৎসা একরকম, কিন্তু পার্কিনসন্স ডিজিজ যখন হবে তার সাথে চলার গতি কমে যেতে পারে, হাতের কাঁপুনি, হাতের স্টিফনেস, বারবার পড়ে যাওয়ার প্রবণতা, ব্যালেন্সের সমস্যা, এগুলো কিন্তু থাকতে পারে। সুতরাং এছাড়া অন্যান্য কারণ, যেমন যদি থাইরয়েডের কারো সমস্যা থাকে তাদের হাত পা কাঁপতে পারে। আবার একটা কথা মনে রাখতে, অতিরিক্ত টেনশন বা স্ট্রেস, এটাও কিন্তু একটা হাত কাঁপার ইম্পর্টেন্ট কারণ। আবার যে কোনো কাঁপুনি কিন্তু হাত টেনশনের সাথে বেড়ে যেতে পারে। সুতরাং আমাকে কারণগুলো দেখতে হবে। এছাড়া কিছু কিছু ওষুধ সেবন করলে কিন্তু সেগুলোকে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে কম্পন দেখতে পাওয়া যায়। যেমন অ্যান্টি ইপিলেপটিক কিছু মেডিকেশনস রয়েছে, কিছু ইনহেলার রয়েছে, সেগুলো কিন্তু হাত কাঁপুনি করতে পারে। হাত কাঁপুনি এটা মানে এগুলো একটা কারণ। সুতরাং অনেক সময় ওষুধের এফেক্ট হচ্ছে, কখনো বা আপনার শারীরিক সমস্যা, সেখান থেকেও কিন্তু এই জিনিসগুলো তৈরি হতে পারে। কিন্তু কেন তৈরি হচ্ছে? একই সমস্যা আমারও রয়েছে, আপনারও রয়েছে, কিন্তু দুজনের উৎসের কারণটা কিন্তু আলাদা। ঠিক, আসলে আমাদের কারণটা নির্ধারণ করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে অসুখটা আমরা যদি ওষুধের সাইড এফেক্টটা আমরা বন্ধ করতে পারি তাহলে হয়তো মিলিয়ে গেল। যদি কোনো সালবুটামল বা ফেনিটয়েন, কার্বামাজিপিন এই ধরনের ওষুধ বা ভালপ্রিক অ্যাসিড এই ধরনের অ্যান্টিপিলেপটিক মেডিকেশন কিন্তু হাত কাঁপুনি করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ওষুধের অ্যাডজাস্টমেন্ট বা কোনো রিপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকুলার মেডিসিন করতে হতে পারে। আবার যদি দেখতে পাওয়া যায় না সত্যি বংশগত কোনো কারণ হচ্ছে, তার চিকিৎসা এক ধরনের, সেই ক্ষেত্রে ইউজুয়ালি আমরা কত বিটা ব্লকার দিয়ে চিকিৎসা করে থাকি। এবং যদি দেখা যায় সত্যি পার্কিনসন্স ডিজিজ আছে, তাহলে তার চিকিৎসা কিন্তু আলাদা। আচ্ছা, এক্ষেত্রে কি যে ওষুধটাকে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কি পুরোপুরি কিওর হওয়ার চান্সেস কতটা? হ্যাঁ, এখন কিছু কিছু ওষুধ তো ট্রিটেবল, কিউরেবল না। যেমন পার্কিনসন্স ডিজিজ ইজ নট এ কিউরেবল ডিজিজ বাট এ ট্রিটেবল ডিজিজ। সেই ক্ষেত্রে আমাদের ওষুধ চালিয়ে যেতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে নিয়মিত ওষুধ নিলে রোগীরা ভালো থাকেন, দীর্ঘদিন ভালো থাকেন। সেরকম ক্ষেত্রে অন্যান্য অসুখগুলোর ক্ষেত্রে যদি নিয়মিত ওষুধ ঠিকমতো খাওয়া যায়, ভুলে না গিয়ে ঠিকমতো যদি কমপ্লায়েন্স ঠিক থাকে, তাহলে কিন্তু তাদের উপশম তাড়াতাড়ি হতে পারে। সুতরাং আপনাকে কিন্তু প্রপার মেডিকেশনের মধ্যে থাকতে হবে, নিয়মিত এবং রেগুলার ফলোআপেও আসতে হবে। এবং ইচ্ছা মতো ওষুধ বাড়িয়ে দাও, কমিয়ে দাও কিন্তু করা ঠিক হবে না, কারো তত্ত্বাবধানে থেকে সেই ওষুধের ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে। একেবারেই তাই। সুতরাং আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু দেখবেন আমাদের প্রত্যেকের ঘরেই এই ধরনের বেশ কিছু সমস্যা রয়েছে এবং প্রত্যেকটা ঘরে কিন্তু এই মুহূর্তে ডাক্তারবাবু প্রতিটা ঘরে একজন করে হলেও কিন্তু এই ধরনের সমস্যায় ভুগছে। মানে সেটা এবং দিনকে দিন সেটা কিন্তু বেড়ে চলেছে। এটার কারণটা কি আমাদের জীবনযাত্রার কারণে আমাদের তো কিছু কিছু অসুখ বেড়েছে, যেমন আমাদের মেন্টাল স্ট্রেস বেড়েছে, অ্যাংজাইটি বেড়েছে। হ্যাঁ, এখন দীর্ঘ সময় আমরা মোবাইলের সামনে, কম্পিউটারের সামনে থাকি, তার ফলে আমাদের চোখের সমস্যা বেড়েছে, মাথা ব্যথা বেড়েছে, ড্রাই আই বেড়েছে, কনসেন্ট্রেশনের ঘাটতি রয়েছে, অ্যাংজাইটি বেড়েছে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা ল্যাক অফ এক্সারসাইজ। এই ল্যাক অফ এক্সারসাইজের ফলে আমাদের স্থূলত্ব বেড়েছে, এর ফলে মেটাবলিক সিনড্রোম হচ্ছে। মেটাবলিক সিনড্রোমের ফলে আমাদের ইসকেমিক হার্ট ডিজিজ, স্ট্রোক, বিভিন্ন ধরনের অসুখের দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে জীবনযাত্রা যদি ঠিকমতো নিয়ন্ত্রণ করা যায়, তাহলে কিন্তু অনেক কিছু অসুখ আমরা ঠেলে সরিয়ে দিতে পারি। সুতরাং আমাদের জীবনযাত্রার বা জীবনশৈলী কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ঠিক মতো নির্ধারণ করে চলতে হবে। তাহলে অনেক অসুখ যেগুলো আমরা প্রিভেন্টেবল, সেগুলো আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি। একেবারেই তাই। আমাদের জীবনযাত্রার যে মান, সেইখানে কিন্তু উন্নতি সাধন করতে হবে, খুবই দরকারি সেটা। বর্তমান যুগে আমরা সবাই দৌড়াচ্ছি, এই দৌড়ানোর একটা প্রত্যেককে একটা জানতে হবে তার একটা নির্দিষ্ট সীমা এবং কোথায় থামতে হবে সেটাও জানতে হবে। এবং আমরা প্রতিনিয়ত যে দৌড়াচ্ছি এবং দৌড়ানোর ফলে আমরা কিন্তু এক্সারসাইজ করছি না, আমরা দৌড়াচ্ছি। যে সকালে ঘাম ঝরিয়ে 30 মিনিট হাঁটা, সপ্তাহে 5 দিন অন্তত হাঁটা, সেই হাঁটাটা যেন খুব দরকার আমাদের শরীরে পক্ষে। রক্ত চলাচল সারা শরীরে ছড়িয়ে পড়া এবং এর ফলে দেখা গেছে যে এই রেগুলার এক্সারসাইজের ফলে স্ট্রোক, ইসকেমিক হার্ট ডিজিজ কিন্তু আমরা সহজেই প্রতিরোধ করতে পারি। এটা একটা কিন্তু খুব গুড সাইন। হ্যাঁ, অনেকেরই থাকে ডাক্তারবাবু যারা প্রতিদিন হাই প্রেশারের ওষুধ খাচ্ছেন, যাদের হাই প্রেশার থেকে তাদের কি নার্ভের সমস্যা হওয়ার প্রবণতা বেশি থাকে? বিশেষ করে স্ট্রোক, যাকে বলে ব্রেন অ্যাটাক, যদি রক্তচাপ ঠিকমতো নিয়ন্ত্রণে রাখা না যায় তাহলে কিন্তু যে কোনো সময় স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাকও হতে পারে। হার্ট অ্যাটাক এক জিনিস, স্ট্রোক এক জিনিস। স্ট্রোক হচ্ছে ব্রেন অ্যাটাক। সুতরাং রেগুলার
যাদের ব্লাড প্রেশার আছে তাদের ব্লাড প্রেশার চেক করা উচিত, বা হঠাৎ ব্লাড প্রেশারের ওষুধ যেন বন্ধ না করা হয়, তাহলে কিন্তু রিবাউন্ড একটা এফেক্ট থাকতে পারে, দুম করে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। সুতরাং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে যেমন রাখতে হবে, সেরকম সুগারও নিয়ন্ত্রণে রাখতে হবে। রেগুলার সুগার চেক করে ঠিক মতো সেই সুগারটাকেও ঠিক মতো আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আর ধূমপান অবশ্যই বর্জন করতে হবে, এবং মদ্যপান যতটা সম্ভব দূরে রাখা, এবং খুব ইম্পর্টেন্ট আজকালকার দিনে হচ্ছে সোশ্যালাইজেশন। তাহলে মনে হয় সে স্ট্রেস, উদ্বেগ এগুলো যেতে আমাদের ক্যাটাকোলামের সার্চটাকে বাড়িয়ে দেয়, সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। একদমই তাই। আসলে এই জায়গাটাই আমাদের কমে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আমাদের মধ্যে সেই আন্তরিকতাটা নেই, আমরা যেন শুধুই নিজেরটুকু নিয়ে ব্যস্ত, একটা আমিত্বে জড়িয়ে গেছি। সেখান থেকে বেরিয়ে এসে কিন্তু মেলামেশা, আড্ডা, বাঙালির যে আড্ডা, সেটা কিন্তু আসলে একটা কি বলবো মানসিক রোগের ট্রিটমেন্ট। সেটা এখন মোবাইলে সীমাবদ্ধ হয়ে গেছে। একদমই তাই। এখন সবারই হাতে একটা করে ল্যাপটপ। এক্সারসাইজ এই এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে, লিপিড নিয়ন্ত্রণের ক্ষেত্রে, স্ট্রোক প্রিভেনশনের ক্ষেত্রে এবং হার্ট অ্যাটাক প্রিভেনশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সাঁতার কাটা, হাঁটা, সাইকেল চালানো এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখন খেলাধুলা তো অনেক সময় দেখা যাচ্ছে খেলার বড় পরিবর্তে এখন আমার বেশিরভাগ সময় বাচ্চারা পড়াশোনা নিয়ে ব্যস্ত, তাদেরও কিন্তু উদ্বুদ্ধ করতে হবে এই শরীরচর্চার ক্ষেত্রে, খুব গুরুত্বপূর্ণ। তবেই কিন্তু সুস্থ সবল সমাজ আমরা গড়তে পারবো। একদমই তাই। সুগারের কথা বললেন, যারা এমনিতে ডায়াবেটিক পেশেন্ট তাদের এমনি আরো কতগুলো সমস্যা তৈরি হয়েই যায়। তো এই সুগার নার্ভের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলে? সুগার থাকলে তো স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া পেরিফেরাল নিউরোপ্যাথি বলে একটি অসুখ আছে, যেখানে হাত পা ঝিনঝিন করা, পা জ্বলে যাওয়া, মাসল ক্র্যাম্প, ডায়াবেটিক অ্যামায়োট্রফি, অসম্ভব পায়ে যন্ত্রণা, নানান ধরনের উপসর্গ দেখা যেতে পারে। এছাড়া চোখের সমস্যাও কিন্তু ডায়াবেটিসে দেখতে পাওয়া যায়, সেখানে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে। সুতরাং আমাদের সুগার যদি কারো থাকে, রেগুলার চেক আপ করা, তাদের ফাস্টিং, পোস্টপ্র্যান্ডিয়াল, বিগত 3 মাসের সমষ্টিগত ব্লাড সুগার, যাকে গ্লাইকোসিলেটরি হিমোগ্লোবিন বলে, সব কিন্তু রেগুলারলি চেক আপ করে এন্ডোক্রিনোলজিস্টের কাছে তার চিকিৎসা করা দরকার। এবং কোনো রকমভাবেই যেন সুগার ফল না করে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। হাইপোগ্লাইসেমিয়া একটা বিশাল একটা ডেঞ্জারাস জিনিস, যেখানে ক্ষেত্রে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, এবং তাদেরকে অনেক সময় দেখা গেছে যে হসপিটালাইজেশন পর্যন্ত দরকার হয়েছে। সুতরাং সুগার থাকলে যেমন সুগারের ক্ষেত্রে সাবধান হতে হবে, সেই একই সঙ্গে কিন্তু সুগার যাতে বেশি পরিমাণে কমে না যায় সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। তাকে হাইপোগ্লাইসিমিয়া বলা হয়। হাইপোগ্লাইসিমিয়া হলে ব্রেনের সেলগুলো গ্লুকোজ পায় না, তখন তারা নির্জীব হয়ে পড়ে, তখন মানুষ অজ্ঞান হয়ে যায়, এবং সেটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে অনেক সময় পুরো কোমায় চলে যেতে পারেন তারা। আচ্ছা, সুতরাং মানে যাদের সুগার রয়েছে তাদের জন্য কিন্তু দুটোই বিপজ্জনক। সুগার বেড়ে গেলেও বিপজ্জনক, সুগার ফল করলেও কিন্তু সেখান থেকে বহুল বিপদের সম্ভাবনা রয়েছে। তাই সাবধানতা হচ্ছে সবথেকে বড় জিনিস। আর ডায়াবেটিক ফুডের কথা আমাদের ভাবতে হবে। সেখানে ডায়াবেটিক ফুড, যাতে ডায়াবেটিস সাথে পায়ের নিয়মিত পরিচর্যা করতে হবে। কোনো রকমভাবে যদি দেখা যায় যে কোনো রকমভাবে পায়ের কোনো অংশ কালো বা অন্যরকম রূপ ধারণ করছে বা রক্ত চলাচল কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু শরণাপন্ন হতে হবে। কারণ গ্যাংগ্রিন হয়ে গেলে কিন্তু খুব মুশকিল। রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যায় যেখানে অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় যদি দেরি করলে পা অ্যাম্পুট পর্যন্ত করতে হতে পারে। আচ্ছা, মানে সেটা কি ওই পায়ের স্পট? হ্যাঁ, সেই রক্ত চলাচল কমে গেলে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে যাদের সুগার আছে তারা অবশ্যই সুগার নিয়ন্ত্রণে রাখবেন, ধূমপান সম্পূর্ণ বর্জন করবেন এবং মদ্যপান থেকে বিরত থাকবেন। একেবারেই তাই। সুতরাং আমাদের এই যে প্রাত্যহিক জীবনের খুব ছোট ছোট কিছু বিষয়, যেগুলোকে কিন্তু একটু মাথায় রেখে আমাদের চলতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তো আমাদের চলতে হচ্ছে ডাক্তারবাবু। এখন আমাদের জীবনযাত্রাটা অনেকটা বদলে গেছে। হয়তো আমরা চাই একটু সুন্দর করে এগিয়ে যেতে, কিন্তু সেটা হয় না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের দিনে আরও একটা সমস্যা হচ্ছে ভুলে যাওয়া। ভীষণভাবে কিন্তু আমরা ভুলে যাই, মানে হয়তো এ ঘর থেকে ও ঘরে যাচ্ছি, ভুলে যাচ্ছি যে কি করব, বা হয়তো কিছু একটা আনতে বলছে সেটা ভুলে যাচ্ছি। তো এইটা কি আগামীতে বড় কোনো সমস্যা হতে পারে? সব ভুলে যাওয়া মানে যে অ্যালজাইমার্স ডিজিজ, সব ভুলে যাওয়া মানে যে ডিমেনশিয়া, তা না। অনেক সময় একটা ভুলে যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, কোনোটা রিভার্সেবল, কোনোটা ইরিভার্সেবল। যেমন অনেক সময় থাইরয়েডের সমস্যা থাকলে আমরা ভুলে যেতে পারি। ভিটামিন ডেফিসিয়েন্সি, পার্টিকুলার ভিটামিন B12, B1 ডেফিসিয়েন্সি থাকলে মানুষের ভুলে যাওয়ার প্রবণতা থাকতে পারে। আরেকটা এনটিটিএসে তাকে বলে সিউডো ডিমেনশিয়া বা
যাদের ডিপ্রেশন থাকে তাদের সবসময় একটা লেথার্জি, ভুলে যাওয়া এরকম ভাব থাকতে পারে। কিন্তু সত্যিকারের ভুলে যাওয়া ডিমেনশিয়া, যে আলজাইমার্স ডিজিজ, সেটা একটা মহামারীর আকার ধারণ করেছে। যেমন দেখা গেছে যে ব্রেন সেলগুলো, পার্টিকুলারলি হিপোক্যাম্পাস বলে একটা জায়গা আছে যেখানে আমাদের সাম্প্রতিক মেমোরিগুলো স্টোর থাকে, সেগুলো কিন্তু আগে সবচেয়ে নষ্ট হয়ে যায়, এবং যেগুলো পূর্ববর্তী মেমোরি সেগুলো কিন্তু রিলেটিভলি প্রিজার্ভ থাকে। সুতরাং এটা একটা মহামারীর আকার ধারণ করেছে, রিলেন্টলেস ডিজিজ এটা। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু তার কোনো পূর্বাভাস পাওয়া যায়, মানে ভুলে যাওয়া, নিজেকে চিনতে না পারা, চেনা জায়গায় হারিয়ে যাওয়া, নাম মনে করতে না পারা, দিনক্ষণ না মনে করতে পারা, ওরিয়েন্টেশনের সমস্যা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের সব সঙ্গে সঙ্গে একটা স্ক্যান করে এবং অন্যান্য রক্ত পরীক্ষা করে ডায়াগনোসিস শনাক্তকরণ করতে হবে এবং ওষুধ শুরু করতে হবে। দেখতে হবে সত্যি সত্যি সেটা কতটা রিভার্সেবল বা ইরিভার্সেবল, সেই হিসাবে আমাদের চিকিৎসা শুরু করতে হবে। তার অনেক কারণ রয়েছে। অ্যালজাইমার্স যেমন এমন, সেরকম ভাস্কুলার ডিমেনশিয়া আছে, যেটা ভিটামিন ডেফিসিয়েন্সির কথা বললাম, ব্রেইন টিউমার আছে, নর্মাল প্রেশার হাইড্রোসেফালাস বলে একটা জিনিস আছে, সেখানে একটা আমাদের ভুলে যাওয়ার চিহ্ন, সাথে সাথে চলার সমস্যা, ইউরিন ধরে রাখার সমস্যা, এবং বিভিন্ন ধরনের ডিমেনশিয়া আছে, যেমন ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। সেখানে আবার বেশি দেখা যায় যে ভুলে যাওয়ার চাইতে তাদের ব্যবহারিক পরিবর্তন অনেক বেশি। সেই অনেক সময় সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বলে অনেক সময় ভুল হয়। সুতরাং বিভিন্ন ডিমেনশিয়ার বিভিন্ন রকম রূপ। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে ডিমেনশিয়া যদি কারো থাকে তাহলে পার্টিকুলার কী কারণে ডিমেনশিয়া হয়েছে। যেমন পার্কিনসন ডিজিজের সঙ্গে ডিমেনশিয়া থাকতে পারে, আবার এক ধরনের পার্কিনসন ডিজিজ আছে তাকে বলে ডিফিউজ লিউই বডি ডিজিজ, সেখানেও কিন্তু ডিমেনশিয়া থাকতে পারে। সুতরাং আমাকে ডিমেনশিয়া মানেই যে তার ডিমেনশিয়া ওষুধ দিয়ে আমাকে দিতে হবে, কিন্তু আমাকে দেখতে হবে তার কারণটা কী, উৎসটা কী, সেই উৎসটাকে আমাকে ট্রিট করতে হবে, নির্মূল করতে হবে, তবেই তো আমরা এগোতে পারবো। কারণ শুধুমাত্র জ্বর হলে যেমন জ্বরের ওষুধ দেওয়া হচ্ছে, কিন্তু কিসের কারণে জ্বরটা হলো তা যদি চিকিৎসা না করা হয় তাহলে তো জ্বর অধরাই থেকে যাবে। সেরকম নিউরোলজির কারণে যদি তার উপসর্গগুলি শুধু চিকিৎসা করা হয়, আসল কারণটা, উৎসটা কিন্তু আমাদের শনাক্তকরণ করতে হবে, সেটাকে নির্মূল করার চেষ্টা করতে হবে। স্নায়ু ঘটিত যে রোগ সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। মৃগী রোগ, এটা ঘিরে এখনো মানুষের মধ্যে প্রচুর ভ্রান্ত ধারণা। এটাকে আপনারা চিকিৎসক হিসেবে কিভাবে বোঝাবেন সাধারণ মানুষ? আগে আমাদের একটা কুসংস্কার ছিল যে মৃগী একটা মানে মানসিক অসুখ, একটা স্টিগমা ছিল। তো এখন মৃগী হচ্ছে, তাকে এপিলেপসি বলা হয়। ব্রেনের সেল, এটা স্নায়বিক অসুখ যেখানে ব্রেনের সেলগুলো অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জ সেন্ড করে, এবং দেখা গেছে যে রেকারেন্ট যে সিজার, তাকেই কিন্তু বলা হয় এপিলেপসি। বারবার বা একাধিক যদি এরকম কনভালশন হয়, সিজার হয়, রেকারেন্ট সিজার, আনপ্রোভোকড সিজার, তাকেই বলা হয় এপিলেপসি। অনেক কারণ থাকতে পারে, ছোটদের ক্ষেত্রে একরকম, বয়স্কদের ক্ষেত্রে একরকম, কিন্তু যে বয়সেই হোক না কেন, এর কারণ আমাদের বলবো যে কারণ নির্ধারণ করে তার চিকিৎসা করা, এবং এপিলেপসি হলে কি করতে হবে যাতে না হয়, এবং এপিলেপসি যদি হয় তার এমার্জেন্সি পিরিয়ডে তার চিকিৎসা, এবং এমার্জেন্সি পিরিয়ড পার হয়ে গেলে তার রেগুলার মেডিসিন কি খেতে হবে সেগুলো যেন সম্পূর্ণভাবে মেনে চলা হয়। কারণ দেখা গেছে এপিলেপসির ওষুধ দুম করে বন্ধ করে দিলে আবার এপিলেপসি ফিরে আসতে পারে। আচ্ছা, মানে ওষুধটা লাইফ লং খেতে হবে। আর কোনো ক্ষেত্রে দেখা গেছে যে ওষুধে সারছে না, একাধিক ওষুধে সারছে না, তাকে ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসি বলা হয়। সেই ক্ষেত্রে আমাদের কোনো ক্ষেত্রে সার্জারি পরামর্শ দরকার হতে পারে, সার্জারি ওপিনিয়ন দরকার হতে পারে। যেমন মেডিয়াল টেম্পোরাল স্ক্লেরোসিস বলে একটা অসুখ আছে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সার্জিক্যাল ডিসেকশনের মাধ্যমে আমরা রোগের কিছুটা উপশম আনতে পারি, এবং কোনো ক্ষেত্রে দেখা গেছে যে ব্রেন টিউমার থেকে এপিলেপসি হতে পারে, এবং কোনো সিস্ট থেকে হতে পারে। তো সেই জন্য আমাদের কারণটা নির্ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের চিকিৎসা চালাতে হবে। তবে ডেফিনেটলি আমাদের এপিলেপসি, আমরা যদি কোনো প্রত্যক্ষদর্শী বিবরণ পাওয়া যায়, সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আই উইটনেস যাকে বলা হয়। এছাড়া আমরা তার সাথে নিউরো ইমেজিং, পার্টিকুলারলি এমআরআই উইথ কন্ট্রাস্ট স্টাডি, পেট স্ক্যান ইত্যাদির মাধ্যমে আমরা কিন্তু এপিলেপসি ডায়াগনোসিস করতে পারি। ইজি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। এছাড়া ব্লাড পরীক্ষা, সোডিয়াম কমে গেলে রক্তে, তার ফলে এপিলেপটিক অ্যাটাক হতে পারে, ক্যালসিয়াম কমে গেলে, ম্যাগনেসিয়াম কমে গেলে হতে পারে। এইগুলো কিন্তু আমাদের জানতে হবে যে কী কারণে এপিলেপসি হচ্ছে, তাহলে কিন্তু আমরা রোগীকে সেইভাবে আমরা ডিটেক্ট করতে পারবো এবং অসুখটাকে আমরা নির্ধারণ করতে পারবো। একদমই তাই। সুতরাং যাদের এপিলেপসি আছে তাদের কিন্তু একটা কথা মাথায় একদম বসিয়ে নিতে হবে যে ওষুধ কিন্তু লাইফ লং খেতে হচ্ছে, এবং যদি বন্ধ করার সময়
নিজে বন্ধ করার দরকার নেই, ডাক্তারের আস্তে পরামর্শে। আস্তে ধীরে ধীরে বন্ধ করতে হবে। হঠাৎ বন্ধ করলে কিন্তু অসুবিধা, এবং সেই ক্ষেত্রে কতটা নিয়ম পালন করে চলতে হবে। রাত জাগা যাবে না, খালি পেটে থাকা যাবে না, হ্যাঁ, হঠাৎ ওষুধ বন্ধ করা যাবে না। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট, যে কিছু কিছু ওষুধ আবার কিন্তু এপিলেপটিক থ্রেশহোল্ডটাকে কমিয়ে দেয়, অর্থাৎ এপিলেপসির প্রবণতাটাকে বাড়িয়ে দেয়। সেই ওষুধগুলো সম্বন্ধে সতর্ক থাকতে হবে। আচ্ছা, মানে সেটা কিন্তু অন্যান্য সমস্যা যদি শরীরে তৈরি হয় সেটা ডাক্তারকে গিয়ে বলতে হবে যে নিশ্চয়ই। আপনি এপিলেপসির মেডিকেশন আপনার চলছে। একটা বয়সের পর অনেক সময় ডাক্তাররা বলেন যে বাড়ির কোনো বয়স্ক মানুষকে যদি নিয়ে যাওয়া হয়, যে ওনার হাঁটা চলা গতিবিধির ওপর একটু নজর রাখবেন। এটা কেন বলা হয়? এখন আমাদের চলি, তার মধ্যে আমাদের কিন্তু আমাদের একটা ব্রেনের ভূমিকা আছে, যেমন সেরকম স্পাইনাল কর্ড, নার্ভ, মাসল সবারই ভূমিকা রয়েছে, জয়েন্ট সবারই ভূমিকা রয়েছে। এখন জয়েন্ট যেমন আর্থ্রাইটিস হলে আমরা দেখি হাঁটতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ, কোমরে স্পন্ডিলাইসিস হলে হাঁটতে অসুবিধা হচ্ছে। সেরকম কিন্তু যদি কারো নিউরোপ্যাথি থাকে, ডায়াবেটিক নিউরোপ্যাথি, সেই ক্ষেত্রে কিন্তু হাঁটাটা ব্যালেন্সের সমস্যা থাকতে পারে। সবসময় পা জ্বলে যাচ্ছে, ব্যালেন্স পাচ্ছি না, হাঁটতে টলে পড়ে যাচ্ছি। সেরকম যারা অ্যালকোহল সেবন করেন দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু হাঁটার মধ্যে একটা ছন্দ পতন ঘটে, তাকে বলে অ্যাটেক্সিয়া। আচ্ছা, আবার কারো কারো ক্ষেত্রে হাঁটার সময় কীরকম একটা থপথপে হাঁটা, যাকে ওয়াডলিং গেট বলা হয়, তাদের মাসেল ডিজিজ রয়েছে জন্মগত, ওয়াডলিং গেট বলা হয়। আবার পার্কিনসন যাদের আছে, তারা পাটা ঘষে ঘষে হাঁটেন, স্লো শাফলিং গেট বলা হয়। তারা টার্ন নিতেও অসুবিধা হয়, তাদের টার্নিং হেজিটেন্সি, তার সাথে হাত কাঁপাও থাকে। সুতরাং আমরা কিন্তু হাঁটার গতিবিধি, হাঁটার ছন্দ দেখে আমরা হাঁটার যে বিভিন্ন রকম যে স্টেপসগুলো আছে তা দেখে কিন্তু অনেকখানি অসুখ শনাক্তকরণ করে ফেলতে পারা যায়। পার্কিনসন ডিজিজের হাঁটা একরকম, সেরিবেলার ডিজিজের হাঁটা একরকম, স্ট্রোকের পেশেন্টের হাঁটা একরকম, সুতরাং পেরিফেরাল নিউরোপ্যাথি পেশেন্টের হাঁটা একরকম। এগুলো আমাদের আবার কারো যে পা পড়ে গেল, যাকে বলে ফুট ড্রপ, তাদের ক্ষেত্রে কিন্তু পাটা দেবে তুলতে পারছে না। আবার যেমন রিস্ট ড্রপ হতে পারে, হ্যাঁ, আমাদের কবজি এই জায়গাটা রিস্টটা তুলতে পারছে না। সুতরাং এইগুলো কিন্তু নার্ভ পলসির জন্যই হতে পারে। সেই পার্টিকুলার নার্ভটাকে আইডেন্টিফাই করে তার যথাযথ চিকিৎসা আমাদের নিতে হবে। একদমই তাই। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়েই আমাদের কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু এগোতে হবে, কারণ স্নায়ু একটা জটিল বিষয় এবং সেটা আমরা ওপর থেকে দেখে বোঝার বা বলার কেউ নই। সেটার জন্য বিশেষজ্ঞরা রয়েছেন, তারা ঠিক যেভাবে বলবেন আমাদের কিন্তু ঠিক সেভাবেই চলা উচিত। আজকের দিনে দাঁড়িয়ে ওবেসিটি একটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যার কারণে কিন্তু অল্প বয়স থেকেই ছেলেমেয়েরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তো এই ওবেসিটির কারণে স্নায়ুগত কি কি সমস্যা আসতে পারে? ওবেসিটির কারণে প্রথম কথা ডায়াবেটিস থেকে আমরা জানি বিভিন্ন ধরনের সমস্যা, যেমন পেরিফেরাল নিউরোপ্যাথি, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এগুলো অল্প বয়সে এখন দেখা যাচ্ছে। সুতরাং স্থূলত্ব এবং মেটাবলিক সিনড্রোম, এই মেটাবলিক সিনড্রোম সম্বন্ধে আমাদের সচেতন হতে হবে এটাকে প্রিভেন্ট করার জন্য। এবং আমাদের রেগুলার শরীরচর্চা, সুষম খাদ্য গ্রহণ করা, পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং সোশ্যালাইজেশন, হাঁটা শুধু না, সাঁতার কাটা, সাইকেল চালানোও হতে পারে। এবং যতটা সম্ভব আমাদের খাদ্যের প্রতি যে আমাদের যে একটা বিশেষ একটা চার্ট মেনটেন করে চললে আমার মনে হয় সেই ক্ষেত্রে অনেকখানি আমরা উপকার পাবো। কেননা কিছু কিছু খাবার সত্যি আমাদের যে স্ট্রোক প্রিভেনশন বা ডায়াবেটিসের প্রিভেনশনে আমাদের হেল্প করে, সেগুলোর সম্বন্ধে যদি আমরা সচেতন থাকি এবং ডায়েটিশিয়ানের পরামর্শ মতো যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের ওজন নিয়ন্ত্রণ আনা সম্ভব। এছাড়া ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যোগা, হ্যাঁ, এবং আমাদের মেডিটেশনের মাধ্যমে আমরা কিন্তু অনেকখানি কিন্তু নিজেকে আত্মসংযম এবং মনোসংযোগ বাড়িয়ে তুলতে পারি, যেটা কিন্তু নার্ভের উপর আমাদের একটা প্রভাব ফেলতে পারে। কারণ যদি আমাদের শরীরের মধ্যে ক্যাটেকোলেমাইন সবসময় বেশি থাকে, হার্ট রেট বাড়বে, হ্যাঁ, প্রেশার বাড়বে। সেটাকে কমিয়ে আনার জন্য আমাদের মেডিটেশন, যোগা এবং গান শোনা, হ্যাঁ, রেগুলার মিউজিক থেরাপি খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এবং বিভিন্ন রোগের ক্ষেত্রে দেখা গেছে, পার্টিকুলারলি স্ট্রোক, পার্কিনসন ডিজিজ, অটিজম, তারপর হেড ইনজুরি, ডিমেনশিয়া, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, এই ক্ষেত্রে মিউজিক থেরাপি একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে। এবং এটা নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে, এবং নিউরোপ্লাস্টিসিটি মানে হচ্ছে ব্রেনের কতগুলো সেল নতুন করে তৈরি হয়, নতুন করে সাইনাপস তৈরি হয়, সাইনাপ্টোজেনেসিস, নিউরোজেনেসিসের মাধ্যমে ব্রেনের নতুন যে সেলগুলো তৈরি হচ্ছে, নতুন কানেকশন তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে একটা পক্ষাঘাতে আক্রান্ত একজন রোগীর ক্ষেত্রে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে আমাদের ফিজিওথেরাপি, যে রিহ্যাবিলিটেশনে তার যেই
মাধ্যম সেটা কিন্তু নিউরোপ্লাস্টিসিটির উপর বেস করে। সুতরাং এই যে নিউরোপ্লাস্টিসিটি সম্বন্ধে যদি আমরা যদি অবগত থাকি, তাহলে আমরা বুঝবো যে মিউজিক থেরাপি, সোয়ালো থেরাপি, ফিজিওথেরাপি প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। ব্রেনের পার্টিকুলার সেন্টারটাকে সেটাকে অ্যাক্টিভেট করে নতুন নতুন নিউরন তৈরি করতে সাহায্য করে। সুতরাং মিউজিক থেরাপিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা নিয়ে আমরা এর আগে অনেক সিনেমা দেখেছি বা এটা নিয়ে অনেক আলোচনা শুনেছি, কিন্তু আজকে যখন একজন স্নায়ু বিশেষজ্ঞ আমাদের সেই কথা বলছেন, তখন কিন্তু সেই জায়গাটা যে একটা কতটা স্ট্রং ভূমিকা পালন করে সেই বিষয়ে কিন্তু আমরা অনেকটা সচেতন হলাম যে গান আমাদের জীবনে আমাদের স্নায়ুতন্ত্রের ওপর কতটা পজিটিভ প্রভাব ফেলতে পারে। এবং ডাক্তারবাবু, আপনি যেহেতু চিকিৎসা এবং সঙ্গীত দুটোর মধ্যেই রয়েছেন, তো কলকাতায় এই মুহূর্তে মিউজিক থেরাপি কতটা ইন? আমি মণিপাল হাসপাতালে কিছুদিন আগে আমাদের মিউজিক থেরাপি লঞ্চ হয়েছে। আচ্ছা। সেখানে আমরা একটা সেশন অ্যারেঞ্জ করেছিলাম এবং দেখা গেছে যে এই স্ট্রোক, পার্কিনসন্স এবং এই সমস্ত ক্ষেত্রে শুধু তো যে আমাদের মোটর বা চলার ক্ষমতা ব্যাহত হচ্ছে তা তো না, এর মানে আমাদের কগনিশন, হায়ার মেন্টাল ফাংশন, সোয়ালো, ল্যাঙ্গুয়েজ, কথা বলার যে সমস্যা, এগুলোও কিন্তু থাকছে। এগুলো কথা বলার সমস্যা যদি থাকে তার মেলোডিক ইন্টোনেশন থেরাপির মাধ্যমে, যদি তার ছন্দের সমস্যা থাকে পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে সেটাকে মেলোডিক, সেই ক্ষেত্রে আমাদের মেলোডিক ইন্টোনেশন থেরাপি, নানান ধরনের মাধ্যমে রিদমিক স্টিমুলেশন থেরাপি, এর মাধ্যমে কিন্তু আমরা তার ছন্দটা কিছুটা আনতে পারি। এবং দেখা গেছে যে এই যে স্টিমুলাসগুলো বিভিন্ন সেন্টারটাকে স্টিমুলেট করে, তার ফলে পার্টিকুলার জায়গা, যেমন আমাদের শরীরে আমাদের নিউক্লিয়াস অ্যাকাম্বেন্স বলে একটা জায়গা আছে বা মেসোলিম্বিক সিস্টেম বলে একটা জায়গা আছে, কর্টেক্স, সেই ক্ষেত্রে সেটাকে রিওয়ার্ড সেন্টার বলা হয়। সেখানে পার্টিকুলার একটা ইতিবাচক হরমোন রিলিজ হয়, তাকে ডোপামিন বলে। এই ডোপামিন নিঃসরণ হলে সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা প্রফুল্লতা আসে, এবং এই প্রফুল্লতা আসাটা খুব গুরুত্বপূর্ণ। এবং দেখা গেছে যে সমস্ত ডিমেনশিয়া পেশেন্ট খেতে পারছেন না, তারা কিন্তু মিউজিক চালিয়ে দিলে তাদের কিন্তু খাওয়ার যে সোয়ালোর সমস্যাটা কিন্তু অনেকখানি কমে। এটা সোয়ালো থেরাপি কিন্তু ক্ষেত্রে মিউজিকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আবার যারা ঠিকমতো লিখতে পারছে না, তাদের একটা পরিচিত গান চালিয়ে দেওয়া হয়, তারা দেখা গেছে তারা কিন্তু গানটা শুনে শুনে কিন্তু গানের কথাগুলো লিখতে পারছেন। এটা আমি দেখেছি এবং আমার কাছে সব ভিডিও করা আছে। এতে জাস্ট টু শো যে একটা মিউজিক ইজ নট একটা বিনোদনের জিনিস, এর ফলে একটা সত্যি একটা যেখানে দেখা গেছে যে ওষুধে একটা নির্দিষ্ট সীমারেখা রয়েছে, সাইড এফেক্ট রয়েছে, সেইখানে কিন্তু অ্যাজ এ সাপ্লিমেন্টারি থেরাপি কিন্তু আমরা মিউজিকে ব্যবহার করতে পারি, অ্যাপার্ট ফ্রম ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি ইত্যাদি। একেবারেই তাই। সুতরাং মিউজিক থেরাপির কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের স্নায়ু অর্থাৎ নার্ভকে অ্যাক্টিভ করার ক্ষেত্রে। ঠিক, পার্টিকুলার ডিমেনশিয়া, স্ট্রোক, পার্কিনসন্স ডিজিজ, অটিজমের ক্ষেত্রে গ্রুপ মিউজিক থেরাপি খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট। তারপর অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের ডিপ্রেশন, হ্যাঁ, তারপরে আমাদের রেস্টলেসনেস, অ্যাংজাইটি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একদমই তাই। কারণ আজকাল কিন্তু মানে আমাদের যে জেনারেশনটা বা যে জেনারেশনটা আসছে, একটা কিন্তু ডিপ্রেশন কিছু না মানে কথায় না কথায় খুব ডিপ্রেস লাগছে, এটা কিন্তু আমরা বলে থাকি প্রায়শই যে খুব অল্পতেই হয়তো আমরা ডিপ্রেসড হয়ে যাচ্ছি। সেটা আমাদের পেশেন্স লেভেল কম বা চারপাশে র্যাট রেসটা অনেক বেশি থাকার কারণে আমরা অল্পতেই একটু ডিপ্রেসড হয়ে যাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে মিউজিকটা কতটা ফ্রুটফুল হতে পারে, মানে এটা ধরুন একজন নর্মাল মানুষ যে হয়তো রেগুলার অফিস করছে, একটা সাংঘাতিক ব্যস্ততা, তার ক্ষেত্রেও বোধহয় এটা তার ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে আমাদের যে স্ট্রেস লেভেলটা কমায়, তার ফলে আমাদের যে ক্যাটাকোলামাল সার্চটাও কমে যায় একেবারেই এবং হৃৎপিণ্ডের রেট এবং রিদম ঠিক মতো থাকে। একদমই তাই। সুতরাং আমাদের শরীরকে সামগ্রিকভাবে সুস্থ রাখতে কিন্তু মিউজিকের একটা বিরাট ভূমিকা আছে। শরীরের স্নায়ুকে স্থিতিশীল করতে এবং অ্যাক্টিভ করতে কিন্তু মিউজিকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রেসক্রিপশন অনুষ্ঠান নিয়ে আমরা আজকে ছিলাম ডাক্তারবাবু, আস্তে আস্তে সময়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ছোট্ট একটা টিপস যদি বলি বন্ধুদের জন্য, কি টিপস দেবেন? আজকের এই প্রতিযোগিতামূলক জগতে একটা কথাই স্মরণ রাখতে হবে যে প্রতিযোগিতা নিজের সাথে অন্যের সাথে না। এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সবাই ভালো থাকবো, আমরা সবাই শান্তিতে থাকবো। খুব দামি একটা কথা বলেছেন ডাক্তারবাবু, তারপর আর সত্যিই কিছু বলার থাকে না। আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।
ধন্যবাদ।